প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন আরেকটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিতের কিছু ক্ষুদ্র টপিক নিয়ে কথা বলবো। এর মধ্যে হচ্ছে তুল্য রোধ, কোষের সংযোগ, অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব। শুরুতে আমরা তুল্য রোধ সম্পর্কে আলোচনা করব। তুল্য রোধ সম্পর্কে জানার আগে আমাদের রোধের সংযোগ সম্পর্কে জানতে হবে। আমরা রোধের সংযোগকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, আর একটা হচ্ছে মিশ্র সংযোগ। তো আমরা এখন চিত্র সহকারে এই বিষয়টি বোর্ডে বিস্তারিত দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। দেখো, শুরুতে আমি চিত্রে গেছি একটা রোধের শ্রেণী সংযোগ। একাধিক রোধ যদি এমনভাবে যুক্ত থাকে, এখানে আমরা তিনটি রোধ নিয়েছি, একটি হচ্ছে R1, R2 এবং হচ্ছে R3। এর সাথে নিচে একটি আমরা ব্যাটারি যুক্ত আছে, প্লাস মাইনাস, ধরো হচ্ছে ই, একটা চাবি আছে কে। তো একাধিক রোধ এমনভাবে যুক্ত থাকবে যে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্ত 3 নম্বর রোধের প্রথম প্রান্তের সাথে, এভাবে যদি পরপর অন্যান্য রোধগুলো সাজানো থাকে তাহলে এই সংযোগকে বলা হচ্ছে শ্রেণী সংযোগ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংযোগে সবগুলো রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মানও একই থাকবে। এবার আসো রোধের সমান্তরাল সংযোগ। অনেকগুলো রোধ, আমরা এখানে 3টা রোধ নিয়েছি। সবগুলো রোধের প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, দ্বিতীয় প্রান্তগুলো অন্য একটা সাধারণ বিন্দুতে, এবং এই প্রান্তদ্বয় একটা ব্যাটারির সাথে যদি যুক্ত থাকে তাহলে এই সংযোগটাকে বলা হচ্ছে রোধের সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখা যায় একটার শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তের সাথে যুক্ত, আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সবগুলো রোধের প্রথম প্রান্তগুলো এক জায়গায়, অন্য প্রান্তগুলো ঠিক আরেকটা জায়গায় যুক্ত থাকবে। এরূপ সংযোগকে বলা হচ্ছে সমান্তরাল সংযোগ। এই দুই সংযোগ মিক্সড করে যে সংযোগটা হবে সেটা হচ্ছে মিশ্র সংযোগ, যেখানে কিছু অংশ সমান্তরাল, কিছু অংশ শ্রেণী এভাবে যুক্ত থাকে। রোধের সমান্তরাল সংযোগে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান সমান থাকবে। যেমন শ্রেণী সংযোগে সবগুলো রোধের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ঠিক তেমনি সমান্তরাল সংযোগে সবগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান একই থাকবে। এবার আসো তুল্য রোধ বলতে আমরা কি বুঝি। তুল্য রোধ হচ্ছে যে অনেকগুলো রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করা হয়, তো ওই একটা রোধের বিভব এবং তার তড়িৎ প্রবাহের মান এই সবগুলো রোধের ভিতর দিয়ে মোট যে তড়িৎ প্রবাহিত হবে এবং মোট যে ভোল্টেজ থাকবে তার সমান যদি হয়, তাহলে ওই একটা রোধকে বলা হবে এই সবগুলো রোধের একটা তুল্য রোধ। তাহলে দেখো, এখানে আমরা শ্রেণী সংযোগে 3টা রোধ নিয়েছি। 3টার পরিবর্তে যদি আমরা একটা রোধ ব্যবহার করি এবং এই রোধের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের মান এই 3টা রোধের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের মানের যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই রোধটা হচ্ছে এই রোধগুলোর একটি তুল্য রোধ। যেহেতু এই সংযোগে সবগুলো রোধ শ্রেণী সংযোগে আছে, এই জন্য এই তুল্য রোধকে আমরা প্রকাশ করব হচ্ছে আর এস দ্বারা। এস দ্বারা সিরিজ, সে অনুযায়ী আমরা বুঝবো সিরিজ সংযোগের তুল্য রোধ। এখানে দেখো সবগুলো রোধ আছে সমান্তরালে। এই সমান্তরালে সবগুলো রোধের পরিবর্তে যদি আমরা একটা রোধ ব্যবহার করি, তাহলে এই যে রোধটা পাবো এই রোধটা হবে এই সংযোগে যতগুলো রোধ আছে সবগুলো রোধের একটা তুল্য রোধ। সমান্তরালে আছে বলে এই সমান্তরাল সংযোগের তুল্য রোধকে আমরা আরপি দ্বারা প্রকাশ করব। এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে আরএস এবং সমান্তরালের ক্ষেত্রে আরপি, এর জন্য আলাদা আলাদা সূত্র আছে। আমি সূত্রগুলো এখন লিখে দিচ্ছি। দেখো, শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের যে আমরা সূত্রটা ব্যবহার করব, আর এ সমান R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ সবগুলো রোধের ডাইরেক্ট যোগ হবে। আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস যতগুলো রোধ আছে সবগুলো এইভাবে আমরা যোগ করে তুল্য রোধের মান বের করব। তাহলে আমরা শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে এই সূত্রগুলো দিয়ে তুল্য রোধ বের করতে পারি। এখন তোমাদের সামনে উপস্থাপন করব তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। প্রথমত আসি কোষের অভ্যন্তরীণ রোধ বলতে আমরা কি বুঝি। আমরা যা সাধারণত এখানে একটা কোষ নিয়েছি, এই কোষের বাইরে যে রোধ সেটাকে আমরা বাহ্যিক রোধ বলি। কোষের ভিতরেও একটা রোধ থাকে,
এই রোধটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। কোষের ভিতরে তড়িৎ প্রবাহের সময় কোষের অভ্যন্তরস্থ তরল বা অন্যান্য পদার্থ তার চলার পথে যে বাধা দেয় সেই বাধাটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো আমরা এই তড়িৎ চালক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর বাহ্যিক রোধ আমরা বড় হাতের আর ধরেছি। তো এখন আমরা দেখাবো এই তড়িৎ চালক শক্তি অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্কটা। তো আমরা তড়িৎ চালক শক্তি বলতে আমরা বুঝবো যে কোষ যুক্ত একটা বর্তনীর, যেমন ধরেন একটা কোষ আছে, বাইরে একটা রোধ আছে, এরকম কোন একটা বর্তনীর কোষের যে কোনো এক প্রান্ত থেকে, ধরো এ প্রান্ত থেকে 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার এতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে ওই কোষের তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। দেখো এখানে তড়িৎ চালক শক্তি ই এর দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে এই এ থেকে এই রোধ আর এর ভিতর দিয়ে বর্তনী ঘুরে বি তে আনতে ব্যয়িত শক্তি, আরেকটা হচ্ছে বি থেকে অভ্যন্তরীণ রোধ আর অতিক্রম করে আবার এতে আসতে তার ব্যয়িত শক্তি। এই দুইটার যোগফলই হচ্ছে কোষের তড়িৎ চালক শক্তি। আমি যদি এ থেকে বি তে আসতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেটাকে যদি আমরা বি ধরি, যে ভোল্টেজটা লাগবে সেটা যদি বি ধরি, আর বি থেকে এ তে আসতে যা লাগছে সেটাকে যদি বি প্রাইম ধরি, তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী লিখতে পারি তড়িৎ চালক শক্তি ই সমান সমান বি প্লাস বি প্রাইম। কারণ আমরা এই তড়িৎ চালক শক্তি বলতে এখানে দুইটা শক্তির যোগফলকে পেলাম। তাহলে আমরা লিখতে পারি বা ই সমান সমান, আমরা জানি বি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে জানি বি ইজ ইকুয়াল টু আই আর, প্লাস যেহেতু এটা ভিতরের অংশ তাহলে আমরা আই ইন্টু ছোট আর দিব, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ। এখানে যদি আই কমন নাও তাহলে হচ্ছে আর প্লাস আর। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখান থেকে তড়িৎ প্রবাহ আই সমান সমান আমরা পাচ্ছি ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এটা হচ্ছে তড়িৎ চালক শক্তির সাথে অভ্যন্তরীণ রোধের একটা সম্পর্ক। এবার আমরা আলোচনা করব কোষের সমন্বয় নিয়ে। শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য একাধিক কোষকে একত্রে ব্যবহার করাটাকে বলা হচ্ছে কোষের সমন্বয়। এখানেও দুই রকমের সমন্বয় খুঁজে পাবো, একটা হচ্ছে শ্রেণী সমন্বয় আর একটা হচ্ছে সমান্তরাল সমন্বয়। একটু আগে রোধের ক্ষেত্রে যেরকম শ্রেণী এবং সমান্তরাল সংযোগ ছিল, দেখো কোষের ক্ষেত্রেও একই রকমই সংযোগ থাকবে। একটা প্লাস এবং একটা মাইনাস প্রান্ত থাকা মানে হচ্ছে একটা কোষ। কোষের চিত্র হচ্ছে এরকম, প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি একই রকম দিচ্ছি আমরা ই। তাহলে একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট তিনটা বৈদ্যুতিক কোষ নেওয়া হয়েছে এখানে, যাদের অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর। দেখো আমরা জানি বড় দাগটা হচ্ছে প্লাস প্রান্ত, ছোট দাগটা হচ্ছে মাইনাস প্রান্ত। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে একটার মাইনাস, প্রথম কোষের মাইনাস প্রান্তের সাথে দ্বিতীয় কোষের ধনাত্মক অংশ, 2 নম্বর কোষের মাইনাস অংশটা আবার 3 নম্বর কোষের প্লাস অংশের সাথে, এবং অন্যান্য কোষগুলো যদি এভাবে পরপর সাজানো থাকে এবং বাইরে একটা রোধ আছে আর, এইরকম সংযোগটাকে বলা হচ্ছে কোষের শ্রেণী সংযোগ। একইভাবে সমান্তরাল সংযোগের ক্ষেত্রেও আমরা এভাবে দেখব যে প্রত্যেকটা কোষের প্লাস প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে এবং মাইনাস প্রান্ত যেগুলো আছে সেগুলো আরেকটা সাধারণ বিন্দুতে যদি মিলিত হয় এবং বাইরে একটা রোধ আছে আর, এভাবে যদি যুক্ত থাকে তাহলে এই জাতীয় সংযোগটাকে বলা হচ্ছে কোষের সমান্তরাল সমন্বয়। আমরা এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা কিভাবে দুইটা সূত্র পাবো সেটা এখন আমরা দেখাবো। শিক্ষার্থীরা, এখন আমরা কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সূত্রটা আসে সেটা দেখাবো। খেয়াল করো, এখানে আমরা বাইরে আর রোধের সাথে ই তড়িৎচালক শক্তি বিশিষ্ট 3টি কোষ শ্রেণী সংযোগে যুক্ত করেছি। প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা কোষ রয়েছে, ততোধিক কোষও থাকতে পারে, তবে সবগুলো কোষই এখানে শ্রেণী সংযোগে আছে। তো এই যেহেতু শ্রেণী সংযোগে আছে তাহলে মোট তড়িৎ চালক শক্তির মান হচ্ছে ES ইকুয়াল টু E প্লাস n সংখ্যক পদ সমান সমান, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান NE, এবং অভ্যন্তরীণ রোধ হবে RS ইকুয়াল টু R প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ।
সমান সমান এটাকে আমরা লিখবো হচ্ছে এন আর। তাহলে দেখো যেহেতু শ্রেণী সংযোগে আছে এই জন্য মোট তড়িৎচালক শক্তি শ্রেণীর জন্য আমরা ইএস ধরলাম, তাহলে সবগুলো যোগ করে এন সংখ্যক তড়িৎচালক শক্তি থাকলে আমরা এন ই লিখবো। আর অভ্যন্তরীণ রোধ যদি যেহেতু প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ একই রকম আছে আর, তাহলে আমরা শ্রেণী সংযোগের ক্ষেত্রে আর এর সমান লিখবো আর প্লাস যতগুলি থাকবে ধরলাম এন সংখ্যক পদ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এন আর। এর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহ যদি আমরা কি ধরি আই এস ধরি, তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে লিখতে পারবো আই এস ইকুয়াল টু ই এস ডিভাইডেড বাই আর প্লাস আর এস। দেখো আর এর সমান সমান আমরা লিখছি হচ্ছে এন আর ই এর সমান সমান আমরা লিখছি হচ্ছে এন ই। এই মান দুইটা যদি এখানে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আর প্লাস এন। এই যে সূত্রটা আমরা পাচ্ছি এটা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে অনেকগুলো কোষ যখন থাকবে তখন তার ভিতর থেকে যে তড়িৎ প্রবাহিত হবে তার সূত্র হচ্ছে আই এর সমান সমান এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এখানে এন এর মান হচ্ছে কোষের সংখ্যা। তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা যে লাস্ট যে সূত্রটা পেলাম আই এর সমান এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এখানে দুইটা শর্ত আমরা উল্লেখ করব। এক নম্বর শর্তে বলেছি যদি আর ইজ গ্রেটার দেন ছোট আর হয়, অর্থাৎ যদি এই বাহ্যিক যে রোধটা আছে এই রোধের মান যদি অভ্যন্তরীণ রোধের তুলনায় অনেক বড় হয় সেক্ষেত্রে কি হবে দেখো আমরা আই এর সমান সমান লিখতে পারি এন ই ডিভাইডেড বাই আর। আমরা ইচ্ছা করলে এই এন আরটাকে তখন অগ্রাহ্য করতে পারি। অগ্রাহ্য করলে আমরা যেটা পাবো এন ইন্টু ই বাই আর। এখানে দেখতে পাচ্ছ ই বাই আর হচ্ছে একটা কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান। তার মানে শ্রেণী সংযোগের ক্ষেত্রে বাহ্যিক রোধ যদি মানে বড় হয় অভ্যন্তরীণ রোধের তুলনায় তাহলে আমরা তড়িৎ প্রবাহ পাবো একটা কোষের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তার এন সংখ্যক এন গুণ তড়িৎ প্রবাহ পাবো, অর্থাৎ সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ এখান থেকে আমরা পেতে পারি। আবার দেখো যদি উল্টা হয় এন আরটাই যদি বাহ্যিক রোধের চাইতে অনেক বেশি হয়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধগুলোর সমষ্টি যদি বাহ্যিক যে রোধ আছে তার তুলনায় যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অগ্রাহ্য করব। সেটাকে অগ্রাহ্য করলে সে ফলাফলটা যেটা আসবে এন এন চলে যাবে, তাহলে ই বাই আর তখন দেখা যাবে একটা কোষের তড়িৎ প্রবাহের সমান হবে। তাহলে এর চাইতে এর প্রবাহ কিন্তু বেশি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বাহ্যিক রোধের মান যদি অভ্যন্তরীণ রোধগুলোর তুলনায় বেশি হয় তাহলে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে শ্রেণী সংযোগে কোষগুলোকে যুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা দেখাবো কোষের সমান্তরাল সমন্বয়। এখানে আমরা তিনটা কোষ নিয়েছি, এরকম অনেকগুলো কোষ থাকতে পারে, সবগুলো প্লাস প্রান্ত এক প্রান্তে মাইনাস প্রান্তগুলো আরেক জায়গায় আছে, ফলে এটা আমরা বলতে পারি সহজেই সমান্তরাল সমন্বয় আছে। তো বাইরে একটা রোধ আছে আর। তো এখানে আমরা ঠিক আগের মতো শ্রেণী সংযোগের ক্ষেত্রে যেভাবে সূত্র লিখেছি এখানেও যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। যেহেতু সমান্তরাল আছে এই জন্য ই এর জায়গায় লিখছি ইপি এবং আর তো বাহ্যিক রোধ একটাই আছে সেটাই লিখলাম, আর এখানে অনেকগুলো অভ্যন্তরীণ রোধ আছে এই জন্য সমান্তরালের জন্য আমরা লিখছি আর পি। তো যেহেতু এখানে কোষগুলো সমান্তরাল আছে তাই আমরা ইপি সমান সমান আমরা ই লিখতে পারি, অর্থাৎ সমন্বয়ের তড়িৎচালক শক্তির মান একটা তড়িৎচালক শক্তির সমান হবে, ফলে ইপি আর ই একই কথা হবে। আর আরপি যেটা আছে এটাকে আমরা সমান্তরালের সূত্র অনুযায়ী যদি বের করি 1/rp সমান 1/r প্লাস 1/r প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদ, এরকম n সংখ্যক পদ আমরা পাবো। তো এই ফলাফলটা হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই r হবে। দেখতে পারি 1/rp সমান সমান n/r, অর্থাৎ এখানে যেহেতু অনেকগুলো r আছে n সংখ্যক 1/r আছে তার মানে n/r পাচ্ছি। এই 1/rp সমান যদি n/r হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি rp সমান সমান লিখতে পারি r ডিভাইডেড বাই n। তো rp সমান সমান যদি r/n লেখা যায় তাহলে rp এর জায়গায় আমরা r/n লিখব। লিখে আমরা এই সমীকরণটাকে যদি সাজাই তাহলে কি হয় খেয়াল করো, প্লাস এখানে যেটা আছে rp এর জায়গায় আমরা লিখব r/n লিখব। তো এটা লসাগু করার পরে ফাইনালি আমরা যেটা পাবো ip সমান সমান ne
যেহেতু ইপি আর ই সমান, সুতরাং আমরা ইপির পর এখানে আর ই লিখবো না, শুধু ই থাকবে, এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহিত হবে তার জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা যে সূত্রটা পেয়েছি আইপি সমান এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, ঠিক শ্রেণী সংযোগের মতো এখানেও আমরা দুইটা শর্ত বিশ্লেষণ করব। একটা হচ্ছে যদি আর মোর ইজ গ্রেটার দেন ছোট আর হয়, অর্থাৎ যদি এই বাহ্যিক রোধটা যদি বেশি হয়, সেক্ষেত্রে দেখো আমরা এটাকে অগ্রাহ্য করতে পারি। তখন আমাদের আইপি সমান সমান আসতেছে এন ই ডিভাইডেড বাই এন আর, এন এন চলে যাচ্ছে, তাহলে আইপি সমান হচ্ছে ই বাই আর। ই বাই আর হচ্ছে একটা কোষের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ। এবার আর যদি আর লেস দেন আর হয়, অর্থাৎ যদি দেখা যায় যে অভ্যন্তরীণ রোধগুলো বাহ্যিক রোধের চাইতে বেশি হয়েছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা যেটা পাবো আইপি সমান সমান এন ইন্টু ই বাই আর পাবো, অর্থাৎ একটা কোষের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার এন গুণ হবে। তার মানে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এখানে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আর লেস দেন আর, অর্থাৎ যদি দেখা যায় যে এই অভ্যন্তরীণ রোধগুলোর সমষ্টি বাহ্যিক রোধের চাইতে অনেক বেশি হয়, তখন বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হবে। আশা করি শ্রেণী এবং সমান্তরাল সংযোগে কোষের যে সূত্রটা সেটা ভালো করে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা যে আলোচনাগুলি করলাম এর উপর ভিত্তি করে দুই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। দেখো, ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন রয়েছে, দুইটা চিত্র আছে, চিত্র ক এবং চিত্র খ, দুইটা চিত্র দেয়া আছে। প্রথম চিত্রে আমরা কোষগুলো দেখতেছি শ্রেণী সংযোগে আছে, আর দ্বিতীয় চিত্রের কোষগুলো কিন্তু সমান্তরাল সংযোগে যুক্ত আছে। এখন প্রথম যে প্রশ্ন, গতে যে প্রশ্নটা করেছে, দেখো চিত্র ক এর ক্ষেত্রে আইএস এর মান বের করো, অর্থাৎ শ্রেণী সংযোগে কোষের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করতে বলছে। তো শ্রেণী সংযোগের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ আইএস সমান এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। আমরা এখন দেখব এই যে মানগুলো দেওয়া আছে সবগুলো তথ্য উদ্দীপকের মধ্যে আছে কিনা। তো খেয়াল করো, এখানে এন সমান 2, ই 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 0.5 আর বাহ্যিক রোধ দেওয়া আছে 10 ওহম। আমরা এই সূত্রে যদি মানগুলি বসাই সহজেই কিন্তু আইএস এর মান পেয়ে যাব। তো মানগুলি বসাই, তাহলে আমরা এখানে দেখতে পেলাম আইএস এর মান আসছে 0.27 এম্পিয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, গ নম্বর যে প্রশ্নটা করেছে, ক এবং খ এর মধ্যে কোনটিতে বহিরোধ বেশি উত্তপ্ত হবে, তাহলে আমাদের উৎপন্ন তাপের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা সমাধান করি, লেখো গ নং থেকে উৎপন্ন তাপের হার, এটাকে আমরা লিখতে পারি H/T সমান সমান I স্কয়ার R। আসলে মূলত যে তাপ উৎপন্ন হবে, তোমরা নিশ্চয়ই সূত্রটা এতদিনে জেনেছ, উৎপন্ন তাপের সূত্র হচ্ছে H = I স্কয়ার R T। যেহেতু সময় সম্পর্কে কিছু বলা নাই, আমি যদি T দ্বারা ভাগ করে নেই তাহলে এটাকে বোঝায় হচ্ছে উৎপন্ন তাপের হার। তো ফলে এটাকে আমরা লিখতে পারি H/T সমান সমান হচ্ছে I স্কয়ার R। তো আমরা এইভাবেই বের করব। আমরা ইচ্ছা করলে H/T এটাকে আমরা P ধরতে পারি, P ধরে নিচ্ছি I স্কয়ার, যেহেতু এখানে আমরা মান পাচ্ছি 0.27 ইন্টু আর বাহ্যিক রোধ, এখানে রোধের মান দেওয়া আছে 10 ওহম। তাহলে বা এটাকে আমরা P1 ধরলাম 0.744। তাহলে উৎপন্ন তাপের হার হচ্ছে 0.744 এত ওয়াট। তো এখন দেখো, আমাদের যে খ বর্তনী যেটা দেয়া আছে, খ বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি তিনটা কোষ রয়েছে এবং তিনটাই সমান্তরাল আছে। তো আমি সমান্তরাল সংযোগের সূত্রটা বসাইলাম, আইপি সমান এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। তো এখন এন হচ্ছে তিনটা কোষ 1.5, আর এখানে এন 3, ও বাহ্যিক রোধ দেওয়া আছে 10 আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.3। ক্যালকুলেটর করে আমরা যে মানটা পাচ্ছি 0.15 এম্পিয়ার। তো একইভাবে এখন খ চিত্রে উৎপন্ন তাপের হার বের করব। সুতরাং উৎপন্ন 0.221 এত ওয়াট। তো দেখো, খেয়াল করো, আমরা কতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, খতে কিন্তু তার চাইতে অনেক কম তাপ উৎপন্ন হয়েছে। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে P1 ইজ গ্রেটার দেন P2, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে চিত্র ক অনুযায়ী বেশি তাপ উৎপন্ন হবে।
তাহলে ক চিত্রে, অর্থাৎ আমরা বলবো যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রথম P1 এ উৎপন্ন তাপের পরিমাণ বেশি, তাহলে আমরা বলবো ক চিত্রে বেশি তাপ উৎপন্ন হবে। আশা করি আমরা এভাবে এই জাতীয় কোনো ম্যাথ যদি পরীক্ষা আসে সহজেই সমাধান করতে সক্ষম হব। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সামনের নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকো এবং বেশি বেশি করে অনুশীলন করে তুমি তোমার দক্ষতাকে সমৃদ্ধ করো। ধন্যবাদ সবাইকে।